আপনিও কি বারবার আবাস যোজনার ঘরের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও টাকা পাননি? কিংবা আপনারও কি পাকা দেওয়াল কিন্তু উপরে অ্যাজবেস্টার বা টিন আছে? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। মাননীয় পঞ্চায়েত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ কি বলেছেন সেটা দেখে নিন। আলাদা নিতে হবে। আমার মনে হয় যদি একসঙ্গে কাজ দেন আপনারা একই গ্রুপকে, দু তিনটা কাজ তারা একসঙ্গে করেন, তারা ডবল মজুরিও পেয়ে যাবেন। একটা বাড়ি সার্ভে করার জন্য তাকে আলাদা সরকার পয়সা দিচ্ছে, তো একইভাবে গ্রামে প্রত্যেক বাড়িতে পৌঁছতে হবে। বহু গ্রামেতে আমাদের সার্ভেয়ার পৌঁছয়নি, তাই ওখানকার যে সংখ্যা আসা উচিত সংখ্যা আসছে না। আবাস যোজনায় বিশেষ করে প্রত্যেক বাড়িতে পৌঁছতে হবে, সেখানকার তথ্য নিতে হবে। আর এই তথ্যগুলো একবারের জন্য নয়। এই যে অন্নপূর্ণা ভান্ডারে যে অনেক তথ্য আমরা নিয়েছি, সবাই অন্নপূর্ণা ভান্ডারে পাবে না, কিন্তু এই তথ্য আমাদের কাছে পার্মানেন্টলি থাকলো। পরবর্তীকালে যখন কোনো যোজনার লাভ তাকে দিতে হবে, আমরা সেইখান থেকে বেছে নিয়ে সেই লোককে সেই সুবিধা দিতে পারি। এই ধরনের প্রজেক্ট চলতেই থাকে। তো একবার তো আমাদেরকে সার্ভেটা পুরো করতে হবে। আর এইবারে যে আবাস যোজনার নাম আপনি যদি না ঢোকান, আবার কবে সার্ভে হবে? 5 বছর 10 বছর পরে সে মানুষটা 10 বছর পিছিয়ে যাবে, সে বাড়ির সুবিধা পাবে না। তার দোষটা কার হবে? আমাদেরই হবে, যে সেই লোকটাকে আমরা সুবিধা দিতে পারলাম না। সরকার চেয়েছিল, সরকার টাকা দিয়েছিল, কিন্তু লোকটার বাড়ি বানিয়ে দিতে পারলাম না। এরকম আমাদের এখানে অনেক বাড়ি আছে যারা শহরাঞ্চলে কলকাতার আশপাশে বা ওই জেলাগুলোতে নিজেরা সম্পন্ন আছে, সেখানে বাড়িঘর করে নিচ্ছে, পাকা বাড়ি। কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, টিনের বাড়ি, টালির বাড়ি, এসবেস্টারের বাড়িকে পাকা বাড়ি বলে ধরা হচ্ছিল। কেন্দ্র যে আইন বানিয়েছে তার মধ্যে এগুলো ছিল না। আমাদের এখানে ওইটা যদি ধরেন তাহলে তো আর কাঁচা বাড়ি নাই। আজকাল মাটির বাড়ি, খড়ের চাল কোথায় আছে? আর কেউ করে না, প্রায় নাই। তো মাটির বাড়ি হোক বা দেওয়ালও যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এটা মাননীয় শিবরাজির সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী বলেছেন ইয়েস। আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে ওটাকে আমরা কাঁচা বাড়ি করবো, আপনারা সার্ভে করুন। সেটা যারা সার্ভে করতে গিয়ে ভাবছে কি করব, কিছু ভাবা দরকার নেই। তার ছাদ নাই, পাকা ছাদ, তো এটা কাঁচা বাড়ি ধরতে হবে, তাকে আমরা সুবিধা দেবো, জেনে রাখুন। সেই জন্য যারা এটা নিয়ে একটুখানি সন্দেহের মধ্যে আছে, তাদের পরিষ্কার বলে দেবেন, যদি একটা দেওয়াল, দুটা দেওয়াল, তিনটা দেওয়াল থাকে, সাধারণত টালির বাড়ি করলেও 3 ফিট অব্দি পাকা দেওয়াল করতে হয়, নাহলে জল বৃষ্টিতে ঢুকে যায়। সেটাকে আমরা কাঁচাই ধরবো। পাকা ছাদ নাই তো কাঁচা বাড়ি, এটা ধরে নিন, সেভাবে সার্ভে করুন। বাকি সরকারের সঙ্গে আমরা কথা বলে নেবো। তো রুল করা হয়েছে কাজের সুবিধার জন্য, রুল আবার পাল্টাবো আমরা। যেমন পঞ্চায়েতের রুলকে আমরা পাল্টেছি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। একজন প্রধান 2 মাস 3 মাস আসছে না, তার ব্যক্তিগত সমস্যা হতে পারে, তার রাজনৈতিক সমস্যা হতে পারে, কিন্তু তার এলাকায় যে 15-20 হাজার 30 হাজার লোক আছে, তার সমস্যার সমাধান কে করবে? একটা সার্টিফিকেট নেওয়ার জন্য একটা লোক 3 বার 4 বার আসছে যাচ্ছে। আমাদের এখানে পঞ্চায়েত একটা অনেক বড় বড় 10 কিলোমিটার দূর থেকে আসতে হয়, যাতায়াতে খরচা আছে, সময় আছে। তার বাচ্চার জন্য সার্টিফিকেট চাই, স্কুল ভর্তি হতে হবে, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট চাই। এমনকি এই যে যারা কাজ করছে নারেগাতে, এখন জি রামজিতে, গত মাসে তো নারেগা ছিল, কাজ করেছে, তার পেমেন্ট হচ্ছে না। কারণ কি? প্রধানের সই ছাড়া তার হবে না, ব্যাংক থেকে টাকা যাবে না। এখন আবার কাজ শুরু হয়ে গেছে, তো প্রধানের ইচ্ছা অনুযায়ী তো পেমেন্ট হতে পারে না। অনেক ভিডিও শুনেছি, প্রধানের বাড়িতে খাতা পাঠিয়েছেন সই করার জন্য, কিন্তু এখানে সভাটা কে করবে? গ্রাম সভা। গ্রাম সভায় ডিসিশন না নিলে অনেক কাজ আটকে যাবে, রাস্তার কাজ হবে না, অন্যান্য কাজ হবে না, নতুন সংযোজন হবে না। সেই জন্য খালি পঞ্চায়েতের প্রধানকে আমরা সই থেকে বিরত করেছি, সেটা সেক্রেটারি করবেন। সরকারি একজন অফিসার আগে ছিলেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তার সঙ্গে আর যুক্ত হয় যেমন সেক্রেটারি। প্রধানের সই না হলে হবে, কিন্তু দায়িত্ব দেখাশোনার দায়িত্ব প্রধানের আছে, তাকে জিজ্ঞেস করে মতামত নিয়েই সব কাজ করতে হবে। সেক্রেটারি বা এরা নিজের মতো করতে পারেন না। এর আগে আমাদের বিডিওরা এই কাজ করতেন, ডিএমও তাই করেন, সরকারি দপ্তরে অর্থ বন্টন তো তিনি করেন, সই করেন। তো সেখানে সেক্রেটারি বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট করলে কি অসুবিধা আছে? কেবল পশ্চিমবাংলায় প্রধানকে এই অধিকার দেওয়া হয়েছিল বলে আজকে পঞ্চায়েতে এত দুর্নীতি, এত রাজনীতি, এত খুনোখুনি পঞ্চায়েত ইলেকশনে। বাকি সারা ভারতবর্ষে দেখুন পঞ্চায়েত রাজ তারা আমাদের আগের থেকে শুরু করেছে। বোধহয় 59 সালে শুরু করেছিল রাজস্থানে, প্রথম পঞ্চায়েতি কানুন শুরু করে ওরা। আমরা 73 সালে সেটাকে অ্যামেন্ডমেন্ট করে ভালো করে পঞ্চায়েত রাজ আইন লাগাই। তো সেখানে তো সমস্ত রাজ্যে লেগে গেছে, সেখানে প্রতি 5 বছর ইলেকশন হয়, কেউ মারা যায় না। সেখানে প্রধানদের এত দুর্নীতির দায় নাই, কারণ এখানে সিপিএম আমল থেকে এটা করা, তাদের হাতে এই অধিকার দেওয়া হয়েছিল, লুট করার অধিকার।
মানুষকে হ্যারাস করার অধিকার। ফলে আজকে এই পঞ্চায়েতে এত সমস্যা, এত গন্ডগোল। তো এক প্রকার রাজনৈতিক ভাবে বর্তমান সরকারকে অপদস্থ করার জন্য চক্রান্ত করে এগুলো করা হচ্ছিল, আসছিল না 2000 প্রধান আসছিল না। তার ফলে আমাদের পঞ্চায়েতের এই সার্ভের কাজও পিছিয়ে গেছে অনেক। আর পঞ্চায়েত স্তরে যত কর্মচারী আছেন, আমরা গত মাসেতে 3 বছরের বেশি যারা এক জায়গায় পোস্টিং ছিলেন তাদেরকে ট্রান্সফার করেছি। হয়তো দু একজন কোথাও রয়ে গেছেন, এটা বাধ্যতামূলক করা হয়েছে। 1100-র বেশি কর্মচারীকে করা হয়েছে, কারণ এক জায়গায় থেকে কাজ না করে হয় প্রধানের সঙ্গে বা কোনো নেতার সঙ্গে হাত মিলিয়ে তারা নিজের মতো করে চালাতেন, ওটা চলবে না। এত কাজের ডেলিভারি যদি করতে আমাদের সবাইকে কাজ করাতে হবে। সেই জন্য আপনারা কঠোরভাবে কাজ করুন। যার সমস্যা আছে তার সঙ্গে কথা বলুন, কি সমস্যা, তাকে বাদ দিন। চাকরি করতে এসছে, সরকারি সব সুবিধা নিচ্ছে, কাজ করবেন, এটা হতে পারে না। আর তা না হলে যদি না করে, আপনার হাতে ক্ষমতা দেওয়া হয়, তাকে সাসপেন্ড করুন, বলুন ডিএমকে তাকে অন্য কোথাও ট্রান্সফার করবে, কিন্তু কাজ করতে হবে, কেউ এর কাজের বাইরে নয়। আমরা মন্ত্রী হয়ে যদি দিন সকাল থেকে রাত অবধি, আমি রাত 9টা অবধি আমার ডিপার্টমেন্টে মিটিং নিই, আমরা সবাই কর্মচারী, মানুষের কাছে দায়বদ্ধ, এটা করে দেখাতে হবে। আর সময়বদ্ধভাবে চলছে, চলবে, ওই স্লোগান চলবে না। এখন চলছে তো চলছে, তাড়াতাড়ি সময়ের মধ্যে করতে আমরা কথা দিয়েছি সরকারকে। আর এর উপরে বর্তমান যে নতুন রাজ্য সরকার এসছে তার পারফরমেন্স নির্ভর করছে।